একটা ঘর যেটা রাতের অন্ধকারে দাঁড়িয়ে গিয়েছিল নিজে নিজেই। একজন লোক যার নাম কেউ জানে না, চাদর পরে হাঁটতো নিঃশব্দে। 1998 সালের বর্ষায় হারিয়ে গেল 7 শিশু, আর পাওয়া গেল কাটা মাথা। শুধু লেখা ছিল 3/7 পূর্ণ। তারপর নিখোঁজ হলো প্রাইমারি স্কুলের হেডমাস্টার, তারপর এক গবেষক, আর এখন আবার শুরু। এই কি সেই 7 মাথার শর্ত, নাকি শুরু হলো নতুন রক্তচক্র? সতর্ক থাকুন, কারণ কেউ এখনো পাথরের নিচে কাঁদছে। একটা ঘর যেটা কেউ বানাতে দেখেনি, একজন মানুষ যার ছায়া ও রক্তে লেখা। 7টি শিশুর মাথা, 2টি প্রাণ। 7টি শিশুর মাথা, 2টি প্রাণ বলির প্রতিশ্রুতি। আর এক নিষিদ্ধ সাধনা, যা শেষ হলে এই গ্রাম আর গ্রাম থাকবে না। থাকবে শুধু পাথরের ভেতর আটকে থাকা কান্না আর অমর এক ছায়া। আসসালামু আলাইকুম ডিয়ার লিসনার্স, আপনি শুনছেন ভূত বাংলো, ভয় আর বিশ্বাসের অজানার ঠিকানা। এখানে আমরা তুলে আনি এমন সব বাস্তব ভিত্তিক ভৌতিক ঘটনা যা সত্যি সত্যি ঘটে গেছে আপনাদেরই আশেপাশে, আমাদের মতোই কারো কারো জীবনে। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর আপনার নিজের জীবনে ঘটে যাওয়া কোনো ভয়ঙ্কর, অদ্ভুত বা অলৌকিক ঘটনা আমাদেরকে জানাতে পারেন bhutbanglo.com@gmail.com, which is BHOOTBANGLO.com@gmail.com এই ঠিকানায় আপনি চাইলে ভয়েস রেকর্ড করেও পাঠাতে পারেন। আর যদি ফাইলটি বেশি বড় হয় তাহলে গুগল ড্রাইভে আপলোড করে লিংক পাঠিয়ে দিন। আমাদের আজকের ঘটনাটি আমাদের কাছে মেইল করে পাঠিয়েছেন আজহারুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর থেকে। চিঠির মতো করে লেখা সেই মেইলের শুরুতে তিনি লিখেছেন, রায়হান ভাই, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু এই ঘটনা এখনো আমাদের গ্রামের বাচ্চারা আধারে দরজা বন্ধ করে রেখে কান্না করে। ওই ঘরটা, ওই ছায়াটা এখনো রাত হলে গাছের মাথায় উঠে হাসে। চলুন শুরু করি আজকের ঘটনা, 7 মাথার শর্ত। ডিয়ার লিসনার্স, দেরি না করে চলুন শুরু করি আজকের ভয়াল ঘটনা, 7 মাথার শর্ত। বাংলাদেশ ভারত সীমান্তের শেষ প্রান্তে অবস্থিত চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার এক নিভৃত গ্রাম বেলঘুরি। পুকুর, ধান ক্ষেত, বাঁশঝাড় আর নিস্তব্ধতা দিয়ে ঘেরা এই গ্রাম যেন সময়ের ফ্রেমে আটকে পড়ে আছে। আধুনিকতার ছোঁয়া খুব একটা লাগেনি এখানে। গুগলের মানচিত্রে নাম দেখা গেলেও এই গ্রামের ইতিহাস কোথাও লেখা নেই, কারণ কিছু ইতিহাস শুধু মুখে মুখেই বেঁচে থাকে, আবার কিছু ইতিহাস রয়ে যায় চাদরের নিচে, অন্ধকারে চাপা পড়ে থাকে বছরের পর বছর। 1987 সালের বর্ষণমুখর মৌসুমে গ্রামের শেষ প্রান্তে হঠাৎ গজিয়ে ওঠে একটি পাকা বাড়ি। কালো রঙের সেই বাড়ির দেয়াল ও ছাদ পর্যন্ত উঠে গিয়েছিল যেন পাথরের শরীরে গেঁথে। কে বানালো কেউ জানতো না। আশ্চর্যের বিষয়, কেউ কোনো রাজমিস্ত্রি, শ্রমিক কিংবা গায়ের লোকজনকে ওই বাড়ির আশেপাশে কখনো দেখেনি। দিনের আলোয় বাড়িটি দাঁড়িয়ে থাকতো একা, অথচ রাতের আধারে গ্রামের লোকজন দেখত একটি কালো চাদর পরা লোক নিঃশব্দে হাঁটছে গ্রামের রাস্তা ধরে, গিয়ে দাঁড়াচ্ছে পুকুর পাড়ে। তার চলাফেরা ছিল এমন নিঃশব্দ, এমন হালকা, যেন মাটি তাকে। লোকটির পরিচয় নিয়ে গ্রামে নানা গুজব রটে। কেউ বলতো সে মানুষ না, ছায়া। কেউ বলতো তার ছায়া নেই। তবে গ্রামের এক প্রবীণ ব্যক্তি, 90 বছরের মৃতপ্রায় মহিউদ্দিন, জানতেন কিছু। তিনি একদিন ফিসফিসিয়ে বললেন, ওরে আমি হাট বাজারে দেখছি অনেক আগে। ওর নাম কৃষ্ণ ভৈরব। চীন দেশে গেছিল অনেক আগে। রক্তে তান্ত্রিক বিদ্যা আনছে। মহিউদ্দিনের সেই কথার পর পুরো গ্রাম যেন মুহূর্তেই ঠান্ডা হয়ে গিয়েছিল। কৃষ্ণ ভৈরব নামটা তখন বেলঘড়ির বাতাসে ভেসে বেড়াতে শুরু করে। চুপে চুপে লোকজন বলা বলি করত, ওই কালো বাড়ির ভেতর কিসের ঘর, কার ঘর?
আর কার আত্মা সেখানে রাত্রি যাপন করে। কৃষ্ণ ভৈরব ছিল কেবল এক রহস্যময় মানুষ নয়, সে ছিল অন্ধকার ইতিহাসের এক জীবন্ত ধারক। গ্রামবাসীরা যা জানত না তা হল সে এক চীনা তান্ত্রিকের চক্রের বহিষ্কৃত সদস্য। চীনের তিব্বতের অদূরে বরফ ঢাকা পর্বত উপত্যকায় এক প্রাচীন ও গোপন লামা সম্প্রদায় বাস করত, যারা সাধনার মাধ্যমে চেতনার অতীত স্তরে প্রবেশ করতে পারত। এই সম্প্রদায় বিশ্বাস করত কিছু তন্ত্র শুধু জ্ঞান লাভের জন্য, কিছু আবার ধ্বংস আর বিকৃতি আনার জন্য। সেই সম্প্রদায়ের ভিতরেই ছিল এক নিষিদ্ধ তন্ত্র, যার নাম সাত মাথার শর্ত। প্রাচীন এক গ্রিমোয়ারে লেখা ছিল এই তন্ত্রের ভয়াবহ নিয়ম। যে ব্যক্তি 7টি শিশুর কাটা মাথা এবং 2জন পূর্ণবয়স্ক মানুষকে বলি দিয়ে নির্দিষ্ট রক্তবৃত্তের কেন্দ্রে বসে 7 রাত্রি ধরে নিরবিচ্ছিন্ন তন্ত্র সাধনা করবে, সে অমরত্ব লাভ করবে। তবে সে হবে অর্ধজাগ্রত আত্মা, অর্থাৎ তার দেহ এই পৃথিবীতে টিকে থাকবে, কিন্তু তার আত্মা বাস করবে এক ভিন্ন জগতে, আলো আর অন্ধকারের মধ্যবর্তী স্তরে। এই আধ্যাত্মিক ও শারীরিক বিভাজন ছিল ভয়ঙ্কর। সে সবকিছু শুনতে পারবে, সব জানতে পারবে, অতীত, বর্তমান, এমনকি ভবিষ্যৎ, কিন্তু কোনো অস্ত্র, কোনো মানুষ, এমনকি মৃত্যুও তাকে ছুঁতে পারবে না। তান্ত্রিকরা বিশ্বাস করত এই তন্ত্র যার হাতে পড়ে সে শুধু ধ্বংস করে না, আশেপাশের জগৎকে অভিশপ্ত করে তোলে। কৃষ্ণ ভৈরব সেই নিষিদ্ধ তন্ত্রে প্রবেশ করেছিল, শিশু বলির প্রস্তুতি নিচ্ছিল, এমনটাই জানা যায়। এবং ঠিক তখনই লামারা তাকে বিতাড়িত করে। তাকে হত্যার পরিকল্পনাও করেছিল, কিন্তু তাদের মধ্যে একজন প্রবীণ ব্যক্তির পরামর্শে তাকে না মেরে অভিশাপ দিয়ে বের করে দেওয়া হয়। সে আর কখনো পুরোপুরি মানুষ হবে না, তার চোখে চিরকাল থাকবে আগুনের ছায়া, তার ছায়া কখনো মাটিতে পড়বে না। এই তন্ত্র ভিক্ষুক পালিয়ে আসে বাংলাদেশে, আর বেলঘুরির সে পাথরের বাড়ি আসলে ছিল তার সাধনা কেন্দ্র। সেখানে সে আবার শুরু করেছিল 7 মাথার শর্তের নিষিদ্ধ সাধনা। গ্রামের পুকুর পাড়ে নিস্তব্ধতা আর বাঁশঝাড়ের গুঞ্জন সবকিছু যেন জানতো কি ভয়ঙ্কর কিছু ধীরে ধীরে জন্ম নিচ্ছে ওই কালো চাদরের নিচে। শুরুটা বোঝা যায় 1998 সালের এক ভিজে গুমট জুন মাসে। 4 দিনের ব্যবধানে বেলঘুরি গ্রাম থেকে নিখোঁজ হয়ে যায় 7টি শিশু। প্রথমে কেউ তেমন পাত্তা দেয়নি। গ্রামের 3 জন স্কুলগামী ছেলে হয়তো খেলতে গিয়ে পথ হারিয়েছে, কিংবা গিয়ে উঠেছে কোনো আত্মীয়র বাড়িতে। কিন্তু যখন ভ্যান চালক জহিরুলের 2 ছেলে, কুরআনের হেফজ পড়া ছেলেটাও নিখোঁজ হলো, তখন সন্দেহের শীতল হাত গ্রামবাসীদের বুকে কাঁপন ধরিয়ে দিল। 7ম শিশুটি ছিল স্থানীয় এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোর, যে সারাদিন হেলে দুলে মাঠে ঘুরে বেড়াতো। তার নিখোঁজ হওয়া ছিল যেন আতঙ্কের শেষ ছাপ। অনেকে ভাবলো বাচ্চাদের পাচার করে নিয়েছে কোনো চক্র। এ তো এখনকার দিনে শুনতেই পাওয়া যায়। পুলিশের একটা দল এসে তদন্ত শুরু করলো। তারা জিজ্ঞাসাবাদ করলো, আশেপাশে খোঁজ করলো, কিন্তু কোনো ক্লু মিলল না। ঠিক তখনই 3 দিনের মাথায় আবিষ্কৃত হলো এমন কিছু যা শুধু তদন্ত থামিয়ে দিল না, বরং শুরু করলো এক বিভীষিকার অধ্যায়। 3টি শিশুর কাটা মাথা খুঁজে পাওয়া গেল গ্রামের 3টি আলাদা জায়গায়, একটি বাঁশঝাড়ের ভেতর, একটি পুরনো কুয়োর পাড়ে, আর একটি একেবারে পরিত্যক্ত খামারের ভেতর। মাথাগুলো চুল ছিল অদ্ভুতভাবে পরিষ্কার করে ছাটা, চোখ ছিল খোলা, কিন্তু মুখে ছিল একরকম অশান্ত শান্তির ছাপ, যেন কোনো ভয় না, বরং এক মৃদু বোধহীনতা মিশে আছে তাদের মুখে। প্রত্যেকটি মাথার পাশে রাখা ছিল সেই ছোট্ট সাদা চুনকাম করা পাথরের ফলক, যাতে অক্ষরে অক্ষরে খোদাই করে লেখা 3/7 পূর্ণ, বাকিগুলো আসছে। পুরো বেলঘুরি গ্রামে নেমে এলো এক অদৃশ্য ছায়া। মায়েরা সন্তানদের খাঁচার পাখির মতো আটকে রাখতো ঘরের ভেতর। পুরুষেরা রাতে পাহারা বসাতো, কিন্তু তারা জানতো না ঠিক কিসের বিরুদ্ধে তারা পাহারা দিচ্ছে। গ্রামের বাতাস ভারী হয়ে উঠল। কুকুরের রাত 3টার দিকে চিৎকার করে কেঁদে উঠত, আর শিশুরা দুঃস্বপ্ন দেখে জেগে উঠত, কাঁপতে কাঁপতে বলতো, একটা কালো মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছিল। গ্রামের বয়স্কদের মধ্যে কয়েকজন ধীরে ধীরে একটি কথার ইঙ্গিত করতে শুরু করলো, কৃষ্ণ ভৈরব। সেই পাথরের বাড়িটা, সেই কালো চাদর পরা মানুষটা, আর সেই পুরনো রটনাগুলো, হয়তো সত্যি কিছু ছিল তার ভেতরে। হয়তো 3/7 ছিল কেবল শুরু। বাকিগুলো যে এখনো আসছে তা তো আগেই বলে দিয়েছিল। বেলঘুরি তখন নিঃশব্দ মৃত্যুর ঘরে পরিণত হয়েছে।
কেউ সন্তানকে বাইরে পাঠায় না। স্কুল মাদ্রাসা সব বন্ধ। সন্ধ্যার পর আজান হলেও মসজিদে কেবল ইমাম সাহেবের কণ্ঠ শোনা যায়। নামাজ পড়ার সাহস করে না কেউ। মায়েরা কাঁদে, বাচ্চারা চুপচাপ দেয়ালে হেলান দিয়ে বসে থাকে। এক একটি রাত যেন এক একটি যমদূতের অপেক্ষা। ঠিক এই সময়ে আরেকটি ভয়াবহ ঘটনা ঘটে। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ফজলুল হক স্যার নিখোঁজ হয়ে যান। একজন মানুষ যিনি বছর 30 ধরে এই গ্রামের সন্তানদের মানুষ করছেন, হঠাৎ করে উধাও হয়ে যান কোনো চিহ্ন ছাড়াই। 3 দিন পর পাওয়া যায় একটি আঙুল, কালো কুয়োর ভেতর থেকে ভেসে ওঠে। পুলিশ টর্চ মারতেই দেখে আঙুলটি একেবারে কাটা, পচে যাওয়ার আগেই যেন তাজা রক্তে লেখা 1/2। গ্রাম জুড়ে শুরু হয় কান্না, কাঁপুনি, অনিশ্চয়তার বৃষ্টি। সেই সময় মাদ্রাসার সাবেক শিক্ষক হুজুর মাহাতাব আলী মাইক হাতে ঘোষণা দেন, এই ঘরে জিন নয়, মানুষের ছায়ায় শয়তান ঢুকেছে। এ মানুষতান্ত্রিক নয়, ছায়াতান্ত্রিক। এর সাধনা মানবের নয়, দানবের ছায়ায়। এই ঘোষণার পর সেই রাতে 10 জন সাহসী যুবক একজোট হয়। মিলন, বাবুল, সাইদুল, শরীফ, আরো 6 জন। তারা সিদ্ধান্ত নেয় আর না, এ কালো ঘর, এই কৃষ্ণ ভৈরব সবকিছু বন্ধ করতে হবে। তারা রাতে অস্ত্র হাতে যায় সেই ঘর ঘেরাও করে। আর সকাল হলে ফিরে আসে শুধু একজন, শরীফ। তবে সে শরীফ নয়, যেন হাড়ের কাঠামোতে মোড়া কোনো অভিশপ্ত পুতুল। চোখ উপড়ে ফেলা হয়েছে, জীব অর্ধেক কাটা, হাত পা কাঁপছে। সে শুধু ফিসফিস করে বলেছিল, ও ও নিচে আছে, তার চক্র এখনো শেষ হয়নি। পুলিশ আসে, র্যাবও আসে তদন্তে। পুরো এলাকাটা ঘিরে ফেলে। আর ঠিক তখনই খুঁজে পাওয়া যায় ঘরের নিচে একটি লুকোনো কুঠুরি। মাটি খুঁড়ে বের হয় এক অভিশপ্ত গহ্বর। দেয়াল পাথরে বাঁধানো, চারিদিকে শুকিয়ে যাওয়া রক্তের ছোপ। কুঠুরির মাঝখানে ছিল তামার তৈরি এক বিশাল বৃত্ত, যার চারপাশে হাড় গাঁথা, কিছু শিশুর, কিছু পশুর। তবে সবকিছু যেন এক অদ্ভুত নিয়মে সাজানো। দেয়ালের একপাশে লেখা এক অদ্ভুত ভাষায়, যা কেউ পড়তে পারে না। কিন্তু তার নিচে লাল রঙে খোদাই করে লেখা ইংরেজিতে কয়েকটি স্পষ্ট শব্দ, 6 head remain, the second soul must be offered। এখন আর কেউ বলে না এটা গুজব, কেউ আর কৃষ্ণ ভৈরবকে নিয়ে হাসাহাসি করে না। এখন সবাই জানে একটি চক্র চলছে ছায়ার নিচে। বাংলাদেশের ভূগোল ও ইতিহাসে অনেক রহস্যময় স্থান আছে, কিন্তু বেলঘড়ির নাম যাদের কানে পৌঁছেছে তারা জানে এই গ্রাম শুধুমাত্র মানচিত্রের কোনো এক প্রান্তে নয়, এটা দাঁড়িয়ে আছে বাস্তব আর পরলোকের সীমারেখায়। কৃষ্ণ ভৈরবের কালো ঘর, 7 মাথার তন্ত্র আর রক্তমাখা পাথরের গল্প শুনলে মনে হতে পারে এটা কোনো কল্পকাহিনী, কিন্তু সত্য হলো এই ঘটনার প্রত্যেকটি ধাপেই কিছু না কিছু প্রমাণ রেখে গেছে, যা মুছে ফেলা যায়নি। ঠিক তখনই যুক্ত হন ঢাকার এক সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষক ডাক্তার সাবিহা রহমান। লোকজ সংস্কৃতি, হারিয়ে যাওয়া তন্ত্রবিদ্যা এবং কালো জাদুর গোপন শাখা নিয়ে তার গবেষণা আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত। তিনি সরাসরি সরকারের পক্ষ থেকে অনুমতি পান এবং বেলঘড়ি গ্রামে আসেন, 3 দিন অবস্থান করেন। তিনি ঘরের নিচে নামেন এক ভিডিওগ্রাফার এবং নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে। সেখানে যা রেকর্ড করেন তার কিছু অংশ ভিডিওতে সাবিহার কণ্ঠ শোনা যায়। যখন তিনি নিচের কুঠুরিতে প্রবেশ করেছেন, চারপাশে কুয়াশা আর ধোঁয়ার মতো কিছু ঘুরছে। হঠাৎ এক পর্যায়ে তিনি থমকে যান, ক্যামেরা কাঁপতে থাকে। শেষের দিকে ক্যামেরা ধীরে ধীরে এক কোণে স্থির হয়ে যায়। পাথরের ভেতর থেকে এক মুখ উকি দিচ্ছে। মুখটা প্রথমে একদম নিস্তেজ, তারপর ধীরে ধীরে পাথরের গায়ে লাল হয়ে কিছু চুইয়ে পড়তে থাকে, রক্ত। আর সাবিহা আতঙ্কে চিৎকার করেন, ইটস অ্যালাইভ, ইটস আস্কিং মোর। তারপর ক্যামেরা পড়ে যায়, স্ক্রিন কালো হয়ে যায়, আর সাবিহা রহমান নিখোঁজ। 3 মাস পর পাওয়া যায় তার কঙ্কাল, মাথাবিহীন, ভারতের অরুণাচলের এক অজানা পাহাড়ি অঞ্চলের পূর্ণ ধ্বংসাবশেষের মধ্যে, যেখানে একদা এক প্রাচীন মন্দির ছিল বলে ধারণা করা হয়। অনেকেই ধরে নিয়েছিল এই ঘটনার চক্র শেষ। কালো ঘর পরিত্যক্ত, নিচের কুঠুরি সিল করা, এলাকা জুড়ে নিরাপত্তা। কিন্তু 2024 সালে ফের সবকিছু শুরু হয়। নিয়াজউদ্দিন নামে এক কিশোর, বয়স 12, বিকেলে বন্ধুদের সঙ্গে মাঠে খেলতে গিয়ে আর ফিরে আসে না। 3 দিন পর তার পাজামা পাওয়া যায় কৃষ্ণ ভৈরবের ঘরের ধ্বংসাবশেষে। পাজামার পাশে ছিল একটি কালো চাদর, ভাঁজ করা, একদম পরিষ্কার, এমন ভাবে রাখা যেন কেউ সদ্য খুলে রেখেছে। চাদরটি আগুনে পোড়ানোর চেষ্টা করলেও কিছু হয়নি, বরং আগুনের শিখা যেন উল্টে জমে গিয়েছিল। চাদরের নিচে সেলাই করে লেখা এক অদ্ভুত বার্তা, নতুন চক্র শুরু হয়েছে, 1/7,
গ্রামে ফের নেমে আসে আতঙ্ক। প্রবীণরা সন্ধ্যার আগেই দরজা বন্ধ করে ফেলে, জানালা আটকে দেয়, পাথর দিয়ে জানালা আটকে দেয়। কিশোরেরা এখনো বলে, গাছের মাথায় কেউ হাসে, পুকুরের পাথরে বসে কেউ কাঁদে, রাতে কারা যেন দরজার নিচে ছায়া রাখে। বেলঘুরি এখন আর শুধু একটা গ্রাম নয়, এটা এক জীবন্ত পাথরের গ্রন্থ, যেখানে ইতিহাস ছাপ রেখে গেছে মানুষের হাড়, রক্ত আর ছায়ায়। কৃষ্ণ ভৈরব হয়তো হারিয়ে যায়নি, সে হয়তো এখনো নিচে কোথাও অপেক্ষায়, 7টি মাথা আর 2টি প্রাণের সেই চক্র পূর্ণ করার অপেক্ষায়। ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছিলেন আজহারুল ইসলাম ভাইয়ের পাঠানো একটি ভয়াল ঘটনা। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ঘটনা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আর মন্তব্যে জানিয়ে দিন কৃষ্ণ ভৈরব কি সত্যি অমর হয়ে ফিরে এসেছে, নাকি রক্তচক্রের এই চক্র এখনো চলছে। আবার দেখা হবে এক ভৌতিক শুক্রবারে নতুন এক অন্ধকারের গল্প নিয়ে ভূত বাংলাতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভয়কে ভালোবাসুন, কারণ অন্ধকার কখনো মিথ্যে বলে না। আল্লাহ হাফেজ।